স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে দেখলুম। তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিছু নেই, শুধু শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখানোর মানে কি? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশে করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটি পিটপিট করে তাকিয়ে চিঁচি করে বলছে, আমি আর যে অর্ণব। কাহনের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, কিছু না, জাস্ট বিধিসম্মত সতর্কীকরণ আর কি। কাহনের আজকের নিবেদন রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা গল্প যদু ডাক্তারের পেশেন্ট। এই গল্পের রস যারা এখনো আস্বাদন করেননি, মানে যারা এই গল্প বইতে এখনো পড়েননি, তারা কিন্তু কোনোভাবেই গল্পটা মিস করবেন না। যদু ডাক্তারের ভূমিকায় রানা বসু, অন্যান্য ভূমিকায় সুদীপ্ত, কৃষ্ণময়, অলিভিয়া। গল্প পাঠে আবহ ও সমগ্র পরিচালনায় আমি আর যে অর্ণব। আর আজকের গল্পটি যদি ভালো লাগে, প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। 26শে মার্চ কাহনের জন্মদিন। সেই উপলক্ষে কাহনের সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু বিশেষ কিছু অফার আসতে চলেছে, সুতরাং সঙ্গে থাকুন। আরও একটা কথা, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য খাবেন না প্লিজ, ক্যান্সার সহ আরও অনেক রোগ হতে পারে। শুরু হচ্ছে রাজশেখর বসু রচিত কাহিনী যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে, হাসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে, 2 হাত 2 পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো, কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, আরে তুমি বড্ড হাতে রেখে কথা বলছো ভাই। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। আরে শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? বুড়ো হাড়কঞ্জুস ছিল, অগাধ টাকা, মরবার নামটি নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল, নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামল, শরীর হিম হয়ে একদম ছিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। এসব কি বলেই ছেলের গালে এক চড়। সবাই ভয়ে পালালো। বুড়ো কটকট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রেমকে কার্যপুত্র করলুম, আমার জন্য একটা পাত্রী দেখ। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে,
তবে কানে একটু কম শোনেন, আর মাঝে মাঝে খেয়াল হলে একটু আবল তাবল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতার কি বোম্বাই কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে VLMS, কেউ বলে ওসব কিছু নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। সে নিন্দুকরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসংঘ আর শাস্ত্রচর্চা দিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের এই বাড়িটি ইনিই করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদুনন্দন গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, ওই ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও একেবারে সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যুর তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। বয়স বৃদ্ধির ফলে যদুবাবুর মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, MBBS, কবিরত্ন, বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার আজকের সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন। যদু ডাক্তার বললেন, না, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, যাকে বলে ভীমরতি। সে তো মহাভাগ্যের কথা। 77 বছরের 7ম মাসের 7ম রাত্রির নাম ভীমরতি। আপনি তো বহুকাল পার করেছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ। তাঁরই বাক্য মন্ত্র, নিদ্রায় ধ্যান। তিনি যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু ওই বেনি কাঁপতেন, ও বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোড় করে বললেন, নিশ্চয় করব স্যার, যা বলবেন তা বেদ বাক্য বলেই মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না 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 না, ভুতুরে নয়, কিন্তু কেস হিস্ট্রিটা বলছি তা অতি ভূষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স না, প্রেমেরও পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনবার জন্য একেবারে ছটফট করছি। ডাক্তার যদুনন্দন বলতে লাগলেন, প্রায় ধরো গিয়ে 35 বছর আগেকার কথা। তখন তোমাদের ওই সালফা পেনিসিলিন আর স্ট্রেপ্টোক্লোরোনা টেরা কি বলে গিয়ে এসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোসবায় পাড়া শুদ্ধ একেবারে মাঠ হয়ে যেত। লোকে বুঝতো হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন ওই কালীঘাটে বাস করতুম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোর আনন্দ। তিনি ওই কামরূপ, কামাখ্যায় আর তিব্বতে বহু বছর সাধনা করেছিলেন। ভক্তরা তাঁকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ধরো গিয়ে 60-65, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ, দেখলেই একেবারে ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার ওই কার্বঙ্কল অপারেশন করেছিল।
একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললাম, করেন কি, আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারিনি। তাকে নমস্কার করে বিদায় নিলাম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝেই তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য সব তত্ত্ব কথা শুনতুম। বছর খানেক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ওই ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন। সেখানে গিয়ে রইলেন, একাই থাকতেন। তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর বুঝলে কিনা 2 বছর আমার সঙ্গে তার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, আমি বিকেল 4টে পর্যন্ত ঘুমোবো, খবরদার কেউ যেন না ডাকে। কিন্তু ঘুমোবার জো কি? ঘণ্টাখানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, কি গো, আরে এই যে শুনছো, আরে একটা জরুরি তার এসেছে। বললুম, ছিঁড়ে ফেলে দাও। গিন্নি বললেন, কিন্তু এ যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো। তো লিখছেন, এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলাম। ব্যাগটা সঙ্গে নিলাম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিছুই তো জানা নেই, সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি ওই ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামে গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগড় ঠেলে ভেতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোর, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুঁকো হাতে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো এসো ডাক্তার। প্রণাম করে জিজ্ঞেস করলুম, আগে পেশেন্টকে কি হয়েছে? ঘরের ভেতরে এসো, স্বচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিল সুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটি তক্তপোষ, বোধহয় বিঘোর বাবা তাতেই শোন। আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর 2জন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25 হবে, মুখে দাড়ি গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। আর আরেকজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী,
ঝুটি বাঁধা খোঁপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? প্রেমিক প্রেমিকা। কি হয়েছে? নিজেই দেখো না। স্টেটোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে দেখলুম। তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিছু নেই, শুধু শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখানোর মানে কি? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশে করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটি পিটপিট করে তাকিয়ে চিঁচি করে বলছে, মরিনি ডাক্তারবাবু, মরিনি। মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেঁটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আটকে উঠে পড়ে যাচ্ছিলাম। বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই ভয় নেই। মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তারই প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতের রাতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোণাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘোর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটোকেও বাঁচিয়ে রেখেছি। দেখো না, দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ধিমে। বিঘোর বাবাকে বললুম, ধন্য ধন্য আপনার সাধনা। বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। বিঘোর বাবা বললেন, না, তা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোঁবে না, তার মোটরও নেই যে অবেলায় এত দূরে আসবে। সেই জন্যেই তোমাকে ডেকেছি। তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও। বাইরের চামড়া সেলাই করলেই তো আর গলার হাড় আর নলিটা জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগটা কি করে হবে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞাচক্র ঘুরছে, আর তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, সে তো তুমি সকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ সূচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না, কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি। তুমি তুমি ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই, অথচ
বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কস্মিনকালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, ওই গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে বাবা, তারা তো হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও। আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া ওই নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, ওই হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম এসবও দেখা দরকার। কিন্তু অধিকাংশ রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্ট কোশেন্ট টেস্ট করালে খুব ভালো হয়। শাঁসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্ট রিপোর্ট নেওয়া তো চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, ওই উঁচু দরের চিকিৎসা বাবু তোমার সাধ্য নয়, ওই দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে, না হয় 5 শিকের মাদুলি ধারণ করো। আমাদের আমলে অত সব ছিল না, বুঝলে? জীব আর নারী, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা হয়। আর এই 2 পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। চাকি চাকি চাকি, তারপর যা হয়েছিল সেটা শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটা কুলকুণ্ডলিনী নিজেই করে নেবে। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘোর বাবা এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরিকামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমরি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বদরাগী, তারপর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এক এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি। তার বাপ, বুঝলে, তার বাপ টাকার লোভে জোর করে বিয়েটা দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফাই ফরমাসও খাটে। সে পঞ্চির উপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিচ্ছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম বৈরাগী, তোর দেশের লোক, তাই না রে পঞ্চি? পঞ্চির মাথা ওপর নিচ একটু নড়ে উঠে সায় দিলে। ওই জটি ছোকরা কীর্তন গায় ভালো, তারপর নানা জায়গা থেকেও ডাক আসতো। জটিরাম মাঝে মাঝে এই গাঁয়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনে প্রেম হলো। রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে সে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে 2টোকেই সাবার করেছি, আমাকে আপনি বাঁচান। আসল ব্যাপারটা হলো, আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল, আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিন পরে ফিরবো, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো, আর আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলো পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমুচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে।
আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়িতে গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চ, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু এক জায়গায় শুইয়ে দিলে। খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাৎ রাখাই তন্ত্রোক্ত পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল? মানে মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? তোমরা দেখছি কিছুই জানো না। আরে সূক্ষ্ম শরীর কখনো ভাগ হয় না। নৈনং ছেদন্তি শস্ত্রাণি, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা ওই অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলেছিলেন আগে শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। তো আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তারপর রামদাটা গঙ্গায় ফেলে দিবি, তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি, তারপর গায়েব হয়ে থাকবি। 1 বছর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। রমাকান্ত যে আজ্ঞে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়েই তুমি এসেছ। নাও, এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোর লাগবে না। গুণ ছুঁচার সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে আপোষের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘোর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, চেঁচাস না। আরে গেল যা, এখনো ধরের ওপর মুন্ডু বসেনি, এর মধ্যেই গলাবাজি শুরু করে দিয়েছে। পঞ্চি ডাকলো, বাবা ঠাকুর, একবার শুনুন না। বিঘোর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না। ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই। এমন অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে সে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয় আর থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, ওর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে একটা হাঁদারাম। কালকেই ভৈরব মতে এদের বিয়ে দিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি আর কে জটিরাম তা স্থির হবে কি করে? বিঘোর বাবা বললেন, মাথা হলো উত্তমাঙ্গ, মাথা অনুসারেই লোকের নাম হয়, ধর যারই হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, না, উনি বলছেন বটে, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় কিন্তু তা হয়নি। যদু ডাক্তার বলে চললেন,
এরপর আর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম। অ্যানাস্থেটিক দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাহার করে দিলেন, কিন্তু ভোঁতা গুনছুচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না। বিঘোর বাবা বললেন, এক কাজ করো ডাক্তার, এই পিদিম থেকে রেডি তেল নিয়ে সূচ আর সুতোয় বেশ ভালো করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজটা অনেক সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। তারপর বিঘোর বাবাকে বললুম, দেখুন, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 সিসি গ্লুকোজ স্যালাইন, কিন্তু এই পাড়া গাঁয়ে এর জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট, ব্লাড স্পিল আর ভিগারুজেন খাওয়াতে হবে, নইলে তো গায়ে জোর পাবে না। ওসব ছাই ভরসা চলবে না বাপু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে, তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই বলা ধান হবে। জটিরাম তো আবার গাঁজা খায়। কিরে, তাই তো জটি? জটিরাম দাঁত বার করে বললে। বিঘোর বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার পেশাদি ছিলিমে 2-1টা টান দিস। এখন কিন্তু খাওয়া চলবে না, গলার জোর পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমায় কিন্তু ফি আমি দেব না। আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাস্তলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি বাবা। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই। 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কি মাশ্চর্য মাতাপুরাম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্ল্যাবারগাস্টিং মিরাকল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও আর নেই। আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও কিন্তু পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পরে সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয় পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য বড় দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারলো না। ধুর, নামটাই যে অপয়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকেই পড়ুন পাবেন রমাকান্ত কামার। আর এদিকে দেখুন, আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছে না। আচ্ছা, তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলুম। 2 বছর পরে বিঘোর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ, তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতন লাল চেলির জোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঁকো টানছেন। পঞ্চি তার ম্যাসকিউলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে, আর জটিরাম রোয়াকে বসে
একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে। আজ কাহনে শুনলেন যদু ডাক্তারের পেশেন্ট। রচনা রাজশেখর বসু ওরফে পরশুরাম। যদু ডাক্তারের ভূমিকায় রানা বসু, বিঘোর বাবার ভূমিকায় সুদীপ্ত ঘোষ, অন্যান্য চরিত্রে কৃষ্ণময়, অলিভিয়া এবং আমি আরজে অর্ণব। আবহ সম্পাদনা ও সমগ্র পরিচালনা আমি আরজে অর্ণব। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর গল্প কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্টে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত কাহিনী নিয়ে ফিরবে কাহন।